আমাদের সংবাদ সম্মেলন আমাদের বিগত মাথার ভাই ফোনটা বন্ধ ঠিক করে দিতে পারেন। আর ধরিস না রে, আর ধরিস না। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আমরা আমাদের সেটার একটা বিবরণী, সেটার একটা পিকচার আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকের সংবাদ সম্মেলন। প্রথমে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যেই গত প্রায় 12-13 মাস আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে যেই কার্যক্রম সেটা উল্লেখ করছি। আমরা মোট 23টি প্রকল্প নিয়েছি এবং 24টি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট 1 ইয়ারে। এবং আমরা প্রধান কার্যক্রমের মধ্যে যদি উল্লেখ করি, গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্বাসন এবং সংস্কার করেছি 829 কিলোমিটার, সেতু, ব্রিজ, বক্স কালভার্ট নির্মাণ করেছি 6135 মিটার, সড়ক উন্নয়ন, সংস্কার, প্রশস্তকরণ করেছি 2660 মিটার, ড্রেন নির্মাণ করা হয়েছে 551 কিলোমিটার, দুর্যোগ আশ্রয় কেন্দ্র করা হয়েছে 446টি, স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে 595 কিলোমিটার, স্ট্রিট লাইট মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে 14,960টি, বিদ্যালয় পুনর্বাসন করা হয়েছে 200টি, বাস টার্মিনাল তৈরি করা হয়েছে 10টি, কিচেন মার্কেট তৈরি করা হয়েছে 10টি, পৌর সুপার মার্কেট তৈরি করা হয়েছে 10টি, পানির মিটার সংযোগ দেওয়া হয়েছে 25,800টি, পার্ক, পাবলিক প্লেস নির্মাণ করা হয়েছে 10টি, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে 10টি, পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে 2004টি, খাল উন্নয়ন করা হয়েছে 7.41 কিলোমিটার, বর্জ্য নিষ্কাশন লাইন তৈরি করা হয়েছে 1998 কিলোমিটার, বিতরণ পাইপলাইন তৈরি করা হয়েছে 81,094 কিলোমিটার, পানি সরবরাহ এবং বাড়ি সংযোগ ভূমি অধিগ্রহণ করা হয়েছে 74 একর, পয়ঃবর্জ্য সংক্রান্ত বাড়ি সংযোগ দেওয়া হয়েছে 22,100টি, গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্থাপন করা হয়েছে 53টি, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে 1টি, স্যানিটেশন সুবিধা এবং ল্যাট্রিন স্থাপন করা হয়েছে 2,76,285টি, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া স্থাপন করা হয়েছে 61টি, কূপ নির্মাণ করা হয়েছে 75টি, নর্দমা নির্মাণ এবং ফুটপাত উন্নয়ন করা হয়েছে 6.32 কিলোমিটার, খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে 3টি। এই ডেটাগুলো আপনারা চাইলে পরবর্তীতে মন্ত্রণালয় থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, প্রকল্পগুলোর তালিকা যদি বলি, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন প্রণয়ন প্রস্তাব শীর্ষক প্রকল্প, বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি এমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট, বি স্ট্রং, নেত্রকোনা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নতিকরণে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ফেনী জেলার সদর উপজেলাধীন কাটামোবারক ঘোনা চরকালিদাস সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহুমুখী আশ্রয় কেন্দ্রসমূহ পুনর্বাসন প্রকল্প, ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লিভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফর মায়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস প্রকল্প, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনসমূহের আউটফল এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন, আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, বরগুনা জেলার 2টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট এলাকায় পয় শোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাটলি ক্যাচমেন্ট স্যানিটেশন বাস্তুচ্যুত
রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন প্রকল্প, গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ 2, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 43 নং ওয়ার্ডের 300 ফুট পূর্বাচল সড়ক সংলগ্ন তলনা এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প, Strengthening institutions for climate change, adopted water resource management in Dhaka project, Naranganj Green and Resilient Urban Development Project. দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের এছাড়াও আমাদের অনুমোদনের অপেক্ষাধীন আরও প্রকল্প আছে 21টি, যেগুলো আমাদের এখান থেকে প্রসেস করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন হচ্ছে এখন। এগুলো আর ওইভাবে উল্লেখ না করি, 3 নম্বরে চলে যাই। হ্যাঁ, 3 নম্বর। 2024-25 অর্থ বছরে এলজিডির যে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, তারা যেই কাজগুলো করেছে সেগুলো যদি উল্লেখ করি, উপজেলা সড়ক নির্মাণ 300 কিলোমিটার, ইউনিয়ন সড়ক নির্মাণ 900 কিলোমিটার, গ্রাম সড়ক নির্মাণ পুনর্নির্মাণ 3500 কিলোমিটার, পাকা রাস্তা রক্ষণাবেক্ষণ 8750 কিলোমিটার, ব্রিজ নির্মাণ 21500 মিটার, বাঁধ নির্মাণ 40 কিলোমিটার, ড্রেন নির্মাণ 200 কিলোমিটার, নির্মিত পাকা সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ 700 কিলোমিটার, কালভার্ট নির্মাণ 500 মিটার। এছাড়াও 110টি গ্রোথ সেন্টার ও হাটবাজার, 55টি সাইক্লোন শেল্টার নির্মাণ, 35টি উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা সম্প্রসারণ, 1515টি সামাজিক অবকাঠামো নির্মাণ, 120 কিলোমিটার বৃক্ষরোপণ সহ আরও নানা ধরনের গ্রামীণ ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পল্লী ও পৌর এলাকার বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন করেছে 81,988টি, পল্লী এলাকার রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করেছে 50,532টি, গ্রামীণ এলাকায় আয়রন রিমুভাল প্লান্ট ও রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ করেছে 15,114টি, পৌর এলাকার ড্রেন নির্মাণ করেছে 28.15 কিলোমিটার, পল্লী ও পৌর এলাকায় উন্নত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছে 1,27,175টি, পল্লী ও পৌর এলাকায় কমিউনিটি পাবলিক ল্যাট্রিন স্থাপন করেছে 198টি, পাইপলাইন স্থাপন করেছে 121 কিলোমিটার, গ্রামীণ কমিউনিটি ভিত্তিক পাইপ ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে 2185টি সহ আরও অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। এছাড়াও স্থানীয় সরকার ইনস্টিটিউট, এনআইএলজি, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, 4টি ওয়াসা, 12টি সিটি কর্পোরেশন, 331টি পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495টি উপজেলা এবং 4500-এরও বেশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা ধরনের সেবা চালু রাখা হয়েছে। 2024-25 অর্থ বছরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক মোট 302টি কোর্সের মাধ্যমে মোট 9368 জন জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও অন্তত নতুন 6টি কোর্স চালু করা হয়েছে। ব্যয় সাশ্রয়, আমরা বিভিন্ন প্রকল্পে আপনারা জানেন যে অতিরিক্ত ব্যয় ধরা হতো, আমরা পলিসিগতভাবে 31টি প্রকল্প থেকে মোট 2602 কোটি টাকার ব্যয় সাশ্রয় করা হয়েছে প্রকল্পের ডিপিপি সংশোধনের মাধ্যমে। এছাড়াও ব্যাটারি চালিত রিক্সার ডিজাইন অনুমোদন ও প্রশিক্ষণ শেষে পাইলট আকারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি এলাকায় আমরা পাইলটিং করতে চাচ্ছি, যেই ঢাকা শহরের যেই অন্যতম একটা সমস্যা ব্যাটারি চালিত রিক্সার, সেটার সমাধানের যে উদ্যোগ আপনারা জানেন আমরা নিয়েছিলাম, তারই অংশ হিসেবে পাইলটিংয়ের প্রোগ্রাম আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা 23,828 জন রিক্সা চালককে প্রশিক্ষণ প্রদান করেছি। গাইবান্ধায় তিস্তা নদীর উপর 1490 মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতুর কাজ সমাপ্তকরণ এবং উদ্বোধন করা হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে শিশু প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ 10টি উপজেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে 1050 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন যে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সবগুলো ভিন্ন ভিন্ন 5টা আইন আছে আপনারা জানেন, সেগুলো
একসাথে করে একটা অধ্যাদেশ প্রণয়নের কার্যক্রম চলছিল, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রকল্প পর্যালোচনা এবং বাজেটে সমতা আনয়নের জন্য এটা আমরা আমাদের পলিসি হিসেবে নিয়েছিলাম, এবং এই উদ্যোগের অংশ হিসেবে আমরা প্রথমত 10টি উপজেলায় ইন্ডেক্সের দিক থেকে একদম লিস্ট ডেভেলপড 10টা উপজেলার একটা প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে স্বল্পোন্নত 10টি জেলা, যেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী আসে, সেই 10টি জেলা, প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন। সেটাও অতি দ্রুতই আপনারা সেটার বাস্তবায়ন দেখতে পাবেন। ইমেলের মাধ্যমে আমরা অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছি। আমাদের মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ে নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণের জন্য আমরা একটা ইমেল পরিষেবা চালু করেছিলাম। ঢাকায় স্মার্ট পরিবেশ ও পথচারী বান্ধব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। টিএসসির সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠান, সড়ক, সেতু, বিভিন্ন প্রকল্প সহ 147টি স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সংযোজন আপনারা দেখেছেন যে আমরা গুলশান ডিপ্লোম্যাটিক জোনের একটা সড়কের নাম আমাদের সীমান্তের শহীদ ফেলানীর নামে নামকরণ করেছি। 2024-25 অর্থ বছরে মোট 27টি প্রকল্প সমাপ্ত হয়েছে। আমাদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি হচ্ছে 86.44%। এবার যদি নিয়োগে আসি, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ 211টি পদে নিয়োগ সম্পন্ন করেছে এবং 3440টি পদে নিয়োগের সার্কুলার হয়ে এখনও নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগে আমরা 1729 জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং 1121টি পদে নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। উল্লেখ্য যে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সর্বোচ্চ নিয়োগকারী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আমরা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। আমরা কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা এবার আমাদের সুলতানি আমলের যে ঐতিহ্য এই অঞ্চলের, সেই ঐতিহ্য অনুযায়ী এবার ঈদ মিছিল আয়োজন করেছিলাম ঢাকার মানুষজনের জন্য। সামনের দিনও এগুলো আরও বড় পরিসরে সারা দেশে আয়োজন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ নির্মাণ করা হয়েছে। শিক্ষার হারে পিছিয়ে থাকা 11টি জেলার 44টি উপজেলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছি লাইব্রেরিগুলোর। প্রতিটিতে 53 লক্ষ করে মোট 23 কোটি টাকা খরচ করা হয়েছে। 2023 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ 58 জন এবং 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের শহীদ 19 জন, মোট 77 শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 7 কোটি 70 লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে এই দুটি আন্দোলনই আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থান এর পূর্ববর্তী যেই গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারাবাহিকতা, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা, যেটা বিগত 12 বছরে হয়নি, সেটা আমরা করার চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কিছু উদ্যোগ ছিল। আজানের পরে আবার
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর ও সমাধিস্থল সংরক্ষণ। আমরা ইতিমধ্যেই প্রায় 95% কবর সংরক্ষণ করে ফেলেছি শহীদদের। আপনারা জানেন যে একটা ডিজাইনে আমরা সকল শহীদদের কবর সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রাণ বিসর্জনের যে স্থান, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করার কাজ শুরু করেছিলাম আমরা। সেখানে 458টি স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কার্যক্রম চলমান আছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী জেলা পরিষদের মাধ্যমে তরুণদের মধ্যে আমরা একটা আইডিয়া প্রতিযোগিতা করেছিলাম, আমার চোখে জুলাই বিপ্লব। মেট্রো রেলের পিলারে গ্রাফিতি, ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ও জুলাই গণঅভ্যুত্থানের 36 দিন। আপনারা দেখেছেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গত জুলাই মাসে এই কাজটি বাস্তবায়ন করেছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিতে ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান আছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। জুলাই শহীদদের স্মরণে সড়কসহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে। জুলাই শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। এটি ছিল আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগসমূহ। এবার আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজের দিকে একটু দেখব। মোট আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন ক্রীড়াক্ষেত্রে ভয়ানক স্থবিরতা ছিল। আমরা ক্রীড়াক্ষেত্রের যারা নেতৃত্ব তাদেরকেও জুলাই গণঅভ্যুত্থানের পরে পালিয়ে যেতে দেখেছি। তো সেই জায়গা থেকে একদম স্ক্র্যাপ থেকে আমাদেরকে শুরু করতে হয়েছিল। আমরা মোট 51টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করতে হয়েছে আমাদেরকে। 8টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, 64টি জেলা ক্রীড়া সংস্থা এবং 78টি উপজেলা ক্রীড়া সংস্থা, 12টি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আবার যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠা গেছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যের আলোকে 30 ডিসেম্বর 2024 সাল থেকে 19 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত তারুণ্যের উৎসব পালন করা হয়েছে দেশব্যাপী। তারুণ্য উৎসবে মোট অংশগ্রহণকারী ছিলেন 2,66,21,747 জন। নারী, এর মধ্যে নারী ছিলেন 1,21,47,132 জন। তারপর আপনারা জানেন যে তারুণ্যের উৎসব 2025 দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে। তারুণ্যের উৎসব 2025 প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় জুলাই টু ডিসেম্বর 2025 সময়কালে তারুণ্যের উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়। জাতীয় নীতি প্রতিযোগিতা, জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা, দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ 2025 সফলভাবে আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মরণের প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয় 18 জুলাই 2025 তারিখে, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আপনারা জানেন সারা দেশে একযোগে 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রায় 150টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জাতীয় স্টেডিয়াম ঢাকায় অধিকতর উন্নয়ন কাজের সমাপ্তির মাধ্যমে বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে শহীদ আবরার ফাজ স্টেডিয়াম, ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। ভোলায় গজনবী স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পসমূহ আরও 201টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প একনেক কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়নের পথে রয়েছে। স্পোর্টস ট্যুরিজম ইন কক্সবাজার শীর্ষক একটি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক স্ক্রিনিং করা হয়েছে। সরকার পিপিপিতে আগ্রহী বিনিয়োগকারী অনুসন্ধানে আছে। আগ্রহী বিনিয়োগকারী না পাওয়া গেলে প্রকল্পটি জিওবি অর্থায়নে পরিচালিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ গুলিস্তান আরবান ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্পটি পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে প্রি ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইউআই আহ্বান করা হয়। আগ্রহী প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রি ফিজিবিলিটির কাজ শুরু করে দিয়েছে। পূর্বাচলে 45,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম এবং 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা ক্রিকেট স্টেডিয়াম সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বিসিবিকে জায়গা অনুমোদন করা আছে, ওনারা প্ল্যান দিয়েছেন এবং আমরা অর্থের সংস্থানের কার্যক্রম চলমান আছে এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। আমরা জমির জন্য
খোঁজ করছি। জমি পাওয়া গেলে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ। নোয়াখালী জেলাস্তর সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন, মাগুরা জেলা স্টেডিয়ামের ডরমিটরি ভবন স্থাপন, নোয়াখালী জেলাস্তর শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন, বরগুনা জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন সহ ডরমিটরি ভবন নির্মাণ, দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ, কক্সবাজারের রামতে ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য 15.20 একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এটা নিয়ে দীর্ঘদিন আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট ছিলেন আপনারা জানবেন, কথা হচ্ছিল যে জমিটা দেয়া নিয়ে বাফুফেকে ফিফার একটা ফান্ড দেওয়া ছিল, সেটা চলে যাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু ভালো সংবাদ হচ্ছে আজকে সকালেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জমিটা বাফুফেকে ইতিমধ্যেই দেয়া হয়েছে এবং সেখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের কাজ অতি দ্রুতই শুরু হবে আশা করি। আপনারা জানেন যে আমরা 150টি মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে হয়েছে আমাদেরকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের 4 ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, শেখ জামাল টেনিস কমপ্লেক্স থেকে জাতীয় টেনিস কমপ্লেক্স এবং শেখ কামাল মিলনায়তন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন নামকরণ করা হয়েছে। বিগত সময়ে উল্লেখযোগ্য ক্রীড়া ক্ষেত্রে সাফল্য সমূহের কথা যদি বলি, সাফ অনূর্ধ্ব 20 মেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এ শিরোপা জয়, অনূর্ধ্ব 19 ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, অস্ট্রিয়াকে 5-4 ব্যবধানে হারিয়ে জুনিয়র বিশ্বকাপ হকির চ্যালেঞ্জার্স কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের, শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের, নেপালকে 4-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে 2-1 সিরিজ জয় টানা 2 টি-20 সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের। নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়েছে বাংলাদেশ, এখন 104তম স্থানে আছে। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক 2025-এর জন্য মনোনীত হয়। 2025 ওয়ানডে বিশ্বকাপে জয় করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বর্ণ জয় করে আব্দুর রহমান আলিফ। এছাড়াও আরও অনেক অর্জন ক্রীড়া ক্ষেত্রে বিগত সময় আমাদের আছে। বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ জিতলো এটা উল্লেখ করা হয়নি বোধহয়। ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম, এছাড়াও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে 2024-25 অর্থ বছরে 14.30 লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেএসপির মাধ্যমে আত্মরক্ষার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রকল্প এর মাধ্যমে 8,850 জনকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণের জন্য তাইকোয়ান্ডো, জুডো, কারাতে ও শুটিং শেখানোর প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা। বিকেএসপির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বিএসআই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে সেন্টার অফ এক্সেলেন্স স্লোগানে এটি নির্মিত হবে। প্রকল্পটির প্রি ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে। প্রি ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদনের আলোকে ডিপিপি প্রণয়ন করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম, আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় অংশই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। 2024-25 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট 3,40,626 জন যুব ও যুবাকে প্রশিক্ষণ প্রদান করা হয়, ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার 103% অর্জন করা সম্ভব হয়। শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক প্রকল্প 16 জেলায় 6,400 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দেশের 48 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত 4,800 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা যুব ও যুবাদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করেছে।
আমি খোঁজ নিয়ে জানলাম যে এই প্রকল্প থেকে প্রশিক্ষিত কেউ কেউ $1,00,000 বেশি ইতিমধ্যে আয়ও করে ফেলেছেন। যুব ঋণ কর্মসূচি 2024-25 অর্থ বছরে 26,612 জনকে 15,270 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান মূলক জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী 1,076 জন শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত 600 জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক প্রশিক্ষিত 34,331 জন যুব নারী প্রশিক্ষণ শেষে সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 64 জেলায় 9,600 জন যুবককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বেসিক ও অ্যাডভান্স প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জুলাই 2024 গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের আর্থসামাজিক অবস্থা সুদৃঢ়করণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃজন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যুব ও শহীদ পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা পাশ করা হয়েছে। আপনারা জানেন যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালায় কমপ্লিট স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড করার জন্য আরও যা যা প্রয়োজন খুবই বিস্তর একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের যেই স্টার্টআপ ইকোসিস্টেম সেটা আরও শক্তিশালীভাবে গড়ে উঠবে। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে 1,678 জন ক্রীড়াসেবীকে বাৎসরিক 24,000 টাকা করে মোট 4,02,72,000 টাকা প্রদান করা হয়েছে এবং আমরা মাসিক ক্রীড়া ভাতা 2,000 টাকা করে 2,000 টাকার পরিবর্তে এটা বৃদ্ধি করে 3,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়াও অসুস্থ, আহত ও অসমর্থ অসচ্ছল খেলোয়াড়দের এককালীন চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর আপনারা হয়তো দেখেছেন আজকে ইতিমধ্যেই আমরা যেটা কমিট করেছিলাম ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ জয়ের পরে সেটা আজকে আমাদের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগে আমরা অনেক সময় দেখেছি যে কমিটমেন্ট করা হয় কিন্তু পৌঁছে দেওয়া হয় না। এই জন্য আমাদের উদ্দেশ্য ছিল খুব দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা। এছাড়াও আরও হয়তো উল্লেখ করা হয়নি বা আসেনি এরকম আরও অনেক কাজ আমরা করেছি, আপনাদের মাধ্যমেই দেশবাসী সেটা জেনেছে। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং আমরাও জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সেই সরকারের অংশ হই এবং এটা তো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজ। এই মন্ত্রণালয়ের বাইরেও আমাদের অনেক কাজই করতে হয়েছে এবং ন্যাশনাল পলিসি আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরও অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। যদি উদাহরণ দিই, আমাদের যেই আমরা নিজেরও এটা নিয়ে আন্দোলন করেছিলাম যে 1,400 টাকা 2,000 টাকা হচ্ছে লাগে চাকরিতে আবেদন করতে, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় মাত্র 50 থেকে 200 টাকার মধ্যে নিয়ে আসা গেছে। এছাড়াও এরকম আরও উল্লেখযোগ্য আরও অনেক উদ্যোগ, অনেক কাজ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, যেটা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যে তরুণরা নেমে এসেছিল, জীবন দিয়েছিল, তাদের জন্য তাদের উপকারে আসে। এবং আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগকর্তা ছিল বিগত এই কিছু সময়ে। আপনারা দেখেছেন যে আমরা 1,600 জনেরও বেশি অধিকার একটা নিয়োগ মাত্র 3-4 মাসে সম্পন্ন করেছি, যেগুলো সাধারণত প্রসেসে গেলে 1.5 থেকে 2 বছর লেগে যায়।
তো গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করার পর এটা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের জায়গা থেকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করে যাওয়া এবং আমি আমার দায়িত্বকালে সর্বোচ্চ সেটা করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা অবশ্যই দেশবাসীর বিবেচনার বিষয়। সেই জন্যই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমাদের গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে সর্বশেষ আপডেট এবং কি কি বাস্তবায়ন করেছি সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলন। আজকের এই সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝতে পারতেছেন আজকে এত সমাগম সাংবাদিকদের কি জানতে চায়? আপনি এর মধ্যে বলেছিলেন যে আপনি নির্বাচন করবেন, তফসিলের আগে আপনি পদত্যাগ করবেন। আজকে সন্ধ্যা অথবা কালকে তফসিল ঘোষণা হবে, সেক্ষেত্রে আপনার জায়গাটা খুবই পরিষ্কার করেন আপনি নির্বাচন করবেন, কোথায় করবেন, কোন দল থেকে করবেন, আপনি ছাড়া মানে কখন পদত্যাগ করছেন, আর অন্য কোনো উপদেষ্টা করছেন কিনা যদি দায়িত্ব বলেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আমরা সবাই একটা করে প্রশ্ন করব। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। উপদেষ্টা পদে থেকে নির্বাচন করার সুযোগ নেই, তো সেক্ষেত্রে তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে, আপনি কি এর আগে আসলে পদত্যাগ করছেন কিনা? যেহেতু এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোঁয়াশা, আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় নেওয়ার সুযোগ এসেছে, আপনি নিজে পদত্যাগ করবেন কিনা সেটা আপনার তো বলার ইখতিয়ার, আমাদের জানার অধিকারও আছে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়, তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আজকে কিছু বলতে পারছি না। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেগে না করি, আর কোনো প্রশ্ন থাকলে এতদিন দায়িত্ব পালন করেন, যেহেতু নির্বাচন দুই একদিন আগে আপনি এতদিন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে খুব গুরুত্বপূর্ণ সুখকর ঘটনা আর সবচেয়ে তিক্ত ঘটনা যেটা নিয়ে আপনি হয়তো বিদায় নেবেন, এরকম দিয়ে একটা অভিজ্ঞতা যদি করেন। সেভাবে আসলে ডিস্টিংগুইশ ভাবে চিন্তা করার মতো সময় হয় নাই। তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকেও প্রত্যাশা থাকবে। মিনিস্ট্রি কেন্দ্রিক অভিজ্ঞতা, যে কয়েকটি মিনিস্ট্রিতে আপনি দায়িত্ব পালন করছেন সেই কেন্দ্রিক অভিজ্ঞতা, যেহেতু আজকে উন্নয়নের ফিরিস্তি আপনি দিয়েছেন, ভালো মন্দ মিশন যদি বলেন। মিনিস্ট্রি কেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে, বিগত এই প্রায় 1.5 বছরে আমার মনে হয় যে আমি এর আগের আমার জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি তা এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এটা আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে
সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা, এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্যই পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। ধারণ করে একটি দল গঠন করা হয়েছে এনসিপি। দল গঠন করার আগে যখন জুলাইতে আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আজকে না কাল সেটা আমরা হয়তো জানবো। আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে যাদের সাথে আপনি একসাথে আন্দোলনে ছিলেন, স্বৈরাচার বিদায় করেছেন, আপনি পদত্যাগ করে কি ওই দলের সাথে কি আপনি নির্বাচন করবেন অথবা অন্য কোনো দলের সাথে ভয় করবেন? এই বিষয়টা আসলে তো ভরসা রাখার প্রয়োজন কেন মনে করছেন? অথবা আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন সেটা ঘোষণাতে মানে বিষয়টা স্পষ্ট করবেন কিনা? ধোঁয়াশা রাখছি না, এ বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যেই দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার জানার মতে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। মাননীয় উপদেষ্টা, আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, আপনি আপনার টিমের কথা বলছিলেন, আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে। ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকে ভাটা পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দায়িত্বে থাকা অবস্থায় আনেননি। তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসলো? আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে। এখন পুরোটা বিষয়ই দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। আপনি কত আগে বলেছিলেন যে আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একটু পরিষ্কার যদি করেন, উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তারা আছে, তার কিছু বলতে করছেন না এখন পর্যন্ত? আমি আসলে অন্য কারোর পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2-1 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কথা বলতে, আপনি বরিশাল এলাকায় একটা উন্নয়ন ব্রিজ উদ্বোধনে অনলাইনে যুক্ত করা করবেন। ব্রিজটার নাম ছিল, আপনি উদ্বোধনের জন্য 36 জুলাই নামকরণ করার একটা প্রস্তাব ছিল। এই উদ্বোধন নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিল এবং এই জুলাইটার নামটা কেন চেঞ্জ করা হলো এবং অপ্রীতিকর ঘটনার জন্য আপনি কাদেরকে দায়ী করছেন? ওই ব্রিজের আগের যেই নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, সেই ফলকের একটা ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরি বিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণও তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। এখন সরকারি কর্মকর্তা, এটা খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা সচিবালয় ব্রিজ কভার করেন, এটা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকেই নাম পরিবর্তন করার প্রয়োজন বোধ হয়েছে মন্ত্রণালয়ের, এবং স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করেছে এবং সেখানে এক ধরনের ওই ব্যক্তিরই উদ্যোগে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই মামলাও গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী নামকরণ করার ব্যাপারে রিয়া গোপ নামে যে মহিলা ক্রীড়া কমিটির নাম আপনারা চেঞ্জ করেছেন,
ওটার নাম ছিল সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স। সুলতানা কামাল বাংলাদেশের প্রথম নতুন মানবী, আপনার এই দেশ থেকে প্রথম বিদেশে গিয়েছিলেন এবং উনি কিন্তু বাংলাদেশের একজন মানে কি বলা যায় তো আইডল ছিলেন। বিয়ে হয়েছে অনেক পরে 75 এসে বিয়েছে, কিন্তু 71 আগে তিনি তো এখন ছিল অনেক বড় ছিলেন। আমরা কিভাবে কেন পরিবর্তন করার কি যুক্তিকতা ছিল? আমরা আমাদের মানে গণঅভ্যুত্থানের শহীদ আপনারা জানেন যে রিয়া গোপ, তিনি সনাতন ধর্মী এবং একটা ছোট বাচ্চা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ওই ক্রীড়া স্থাপনার নামকরণ করেছি। অবশ্যই সুলতানা কামালের প্রতিও আমাদের সম্মান আছে এবং আমরা যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানের বা ক্রীড়া স্থাপনার নামে নামকরণ করে দিতে পারি। এটা নিয়ে ডিবেট হতে পারে। শেষ করব। লাস্ট টু কোয়েশ্চেনস প্লিজ। দায়িত্ব নিয়েছেন এই 1.5 বছর হলো, সেখানে এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে আপনি কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা, যেটা নাকি আপনার অতৃপ্তি রয়ে গেল, এবং এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আপনি কোনো পড়েছেন কিনা একজন উপদেষ্টা হিসেবে? উপদেষ্টা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল, আপনি বিপ্লবের একজন উপদেষ্টা হিসেবে একটা প্রশ্ন নেওয়া হয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। তবে থ্যাঙ্কস টু মাই টিম, যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন, ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেন নাই। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি, অনেক কাজই হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরেও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা খুব দ্রুততার সাথে কাজ বাস্তবায়ন করেছেন। আপনি আপনার উন্নয়নের কথা বলেছেন, আপনি 20 মিনিট ধরে বলেছেন। এর পাশাপাশি আপনার বিরুদ্ধে নিজের বিরুদ্ধেও অনেকগুলো অভিযোগ আসছে। আমি স্পেসিফিক আপনার বলছি 20 সেকেন্ডের মধ্যে বলছি। আপনি এখানে দুজন সচিব নিয়ে বসছেন, আপনার মন্ত্রণালয়ের অধীনে আরেকজন সচিব আছেন, 1 মাস আগ থেকে উনি এখানে জয়েন করেছেন, তাকে আপনি জয়েন করতে দিচ্ছেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্থাগুলোতে, শীর্ষ পদগুলোতে, আমি আপনাকে বলছি অভিযোগ আকারে, শীর্ষ পদগুলোতে আপনি আপনার পছন্দ না হলে আপনি সেখানে কাউকে নিয়োগ দিচ্ছেন না, পদায়ন করছেন না। বিভিন্ন সময় আপনার নিজের এলাকা মুরাদনগরের জন্য আপনি অনেকগুলো প্রজেক্ট নিয়েছেন, যেটা আপনি একজন উপদেষ্টা হিসেবে আপনি শপথ দিয়েছেন কোনো রাগ বিরাগ অনুভূতি না হয়ে আপনি সবার জন্য কাজ করবেন। এই যে পক্ষপাতদুষ্ট এই আপনার বিরুদ্ধে অভিযোগ সবকিছু মিলে যাদের আপনার কাছে একটু বলেন। কোনো একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়েনিং পেয়েছেন, কিন্তু আপনারা জানেন যে প্র্যাকটিস অনুযায়ী তার জয়েনিং লেটারটা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে অ্যাকসেপ্ট করতে হয়, এবং এইটা পল্লী উন্নয়ন সমবায় বিভাগে প্রথমবার হয় নাই। এটা এর আগে এই সরকারের আমলেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হয়েছে এবং আরও একটা মন্ত্রণালয়ে হয়েছে, যে শ্রম মন্ত্রণালয়েও হয়েছে। উপদেষ্টা জয়েনিংটা অ্যাকসেপ্ট না করার কারণে ফিরে যেতে হয়েছে। এটাই প্র্যাকটিস এবং এটাই নিয়ম, এখানে নিয়মের বাইরে কোনো কিছু হয় নাই। এবং যেটা ওই আঞ্চলিক পক্ষপাতের বিষয়ে যেই অভিযোগটা এসছে, আপনারা হয়তো দেখেছেন যে প্রথম আলোর একদম ফ্রন্ট পেজে খুবই সুন্দর ভাষায় একটা হেডলাইন দেওয়া হয়েছিল যে ওই আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমি জানি না ওনারা কিসের ভিত্তিতে নিউজ করেছেন, কারণ সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আর কোনো একনেক বৈঠক হবে না, তো এই সরকার আমলে পাস হচ্ছে না। ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে, কারণ সাধারণ জনগণ হয়তো এত জটিলতা বোঝে না যে প্রজেক্ট পাস হলো কি হলো না সেটা তারা দেখে না, নিউজ দেখেই মনে করতে পারে যে এটা এখানে হয়েছে। আবার নিউজে 2টা জেলার কথাই উল্লেখ করা হয়েছে, অথচ এরকম প্রজেক্ট 20টা 24টা জেলায় আছে। আমাদের সময় নেওয়া হয়েছে 4টা জেলায়, এর আগে নেওয়া হয়েছে 20টা জেলায়, এবং আরও এরকম 6-7টা জেলায় প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো
এটা অনেক সময় প্রেজেন্টেশনের কারণে মনে হতে পারে অথবা উদ্দেশ্যপূর্ণভাবে প্রেজেন্ট করা হতে পারে। তবে চূড়ান্তভাবে পাস হওয়ার আগে নিউজ করাটাও আই থিঙ্ক যে কতটুকু বাস্তবসম্মত, এবং অনেক সময় পারসেপশনটা তৈরি করা যায় এই নিউজ করার মাধ্যমে। কারণ সাধারণ জনগণ হয়তো আপনারা যারা সচিবালয় বিট কভার করেন তারা জানেন যে একটা প্রকল্প পাস হওয়ার প্রক্রিয়াগুলো কী কী বা কখন চূড়ান্তভাবে পাস হয়ে এসছে, কিন্তু সাধারণ জনগণ তো আর সেটা বোঝে না। তারা নিউজ দেখেই মনে করে যে হয়ে গেছে, কিন্তু আসলে ওই প্রকল্পটা পাসই হয় নাই। কিন্তু এটা দিয়ে নিউজ করে এক ধরনের পারসেপশন তৈরি করে ফেলা হয়েছে যে আসিফ মাহমুদ স্থানীয় পক্ষপাতিত্ব করছেন। আর কোনো ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি, এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনার আজকের যে ব্রিফিং এখানে খুব বিদায়ের সুর, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে সেখানে কি পদত্যাগপত্র জমা দেবেন না আজকে দিয়েছেন? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেস উইং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। যখন ক্যাবিনেট চলে, ক্যাবিনেটের প্রধানমন্ত্রীর যে বৈশিষ্ট্য ফার্স্ট এন্ড অল, মানে এইখানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে চর্চাটা হয়, রাজনৈতিক দলগুলো করে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মানে হচ্ছে সর্বোচ্চ স্তর, ওইখান থেকে সবকিছু অর্ডার হয়, সেভাবে চলে। কিন্তু ওয়েস্টমিনিস্টার টাইলে প্রত্যেকজন মন্ত্রী স্বদায়িত্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের ব্যক্তিত্ব নিয়ে কাজ করেন। তো আপনার এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি করবেন না, সেটার বিষয়ে যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে আসতে হয়, তার মানে কি উপদেষ্টা হিসেবে আপনার একটা ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায় না? আমাদের দেশ তো ওয়েস্টমিনিস্টার স্টাইলে চলছে না, আমাদের দেশ যে স্টাইলে চলছে সেই স্টাইলেই তো চলছে। আনটিল এই জিনিসগুলো সংস্কার হোক বা ইয়ে হোক, তার আগ পর্যন্ত তো আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, দীর্ঘ সময়, আজকে আর নিচ্ছি না, ধন্যবাদ, দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ সকলকে, আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়।